নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামী সপ্তাহে বাজার আমাদের কি হতে পারে সেই নিয়েই আলোচনা। দেখুন, আগামী সপ্তাহের জন্য বাজার কি সিচুয়েশান নেবে না নেবে তার আলোচনা তো রবিবারে ফাইনালি প্রেডিকশানে আমি দেবই, কিন্তু তার আগে বিশেষ কিছু কারণের জন্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্যই আমার এই ভিডিওটা, যে কিছু জিনিস আপনাদের এই সময়তে খুব খেয়াল করে রাখার দরকার আছে যে বাজারের সিচুয়েশান কি চলছে। দেখুন, বাজারের পরিস্থিতি এরকম আছে, বাজার ইলেকশনের রিদিম নিয়ে চলছে। বাজার যেই ওভারবোট জোন চলে গেছিলো সেই ওভারবোট জোন থেকে বাজার আস্তে 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 নিচের দিকে আসছে। ইন্ডিয়া ভিক্স নিচে চলে গেছিলো, সেই ইন্ডিয়া ভিক্সকে ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছে এবং ইকুইটিকে নিচের দিকে নামাচ্ছে। এবং এফআই সবথেকে বিশেষ কারণ হচ্ছে বাজার নিচে নামার, সেটা হচ্ছে এফআই, ফরেন ইনভেস্টার ইন্ডিয়ান মার্কেট থেকে বেরোচ্ছে। দেখুন, ফরেন ইনভেস্টার বেরিয়ে যাওয়া মানে যে এমন কোনো প্যানিক করার কিছুই নেই ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে আমি মনে করি। কারণ আমি আগের দিনের ভিডিওতেও আপনাদের একটা গ্রাফ দেখিয়েছিলাম 2019-এর ইলেকশানে, সেখানেও কিন্তু এফআই এরকম ইলেকশন টাইমে সেফ সাইড, ওরা খুব মানে কীরকম ধরনের বলা যেতে পারে, ওরা হচ্ছে স্বার্থপর বন্ধু যাকে বলে সেরকম ধরনের বলা যেতে পারে। তো এখানে কোনো ইমোশন কাজে লাগে না, কিন্তু আমি এই ওয়ার্ডটা ইউজ করছি এখানে। তার বিগত 19-এর ইলেকশানেও আমি এদেরকে এরকমই এক সেম সিচুয়েশান আমি দেখতে পেয়েছিলাম। হয়তো এই ইলেকশানে একটু বেশি হচ্ছে, ওই ইলেকশানে একটু কম ছিল। তো দেখুন, ঘটনা হচ্ছে এফআই যদি মার্কেট থেকে এরকমভাবে বেরিয়েও যায়, আমাদের মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য যে আমাদের রিটেল কি ডিআই যেটাই আমরা বলে থাকি, তো ডোমেস্টিক ইনভেস্টার আমাদের কি রেডি আছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য? তো তার এক্সাম্পল আমরা কিন্তু মার্কেটের মধ্যে এখন পাচ্ছি অলরেডি, যে ডিআই লাগাতার বাইং করে যাচ্ছে। তো পরিসংখ্যান যদি দেখে নেওয়া যায়, এফআই এবছরে মানে 2024-এ অলরেডি 1,07,176 কোটি টাকার মাল অলরেডি সেল করেছে। তো এফআই এই যে সেলিংটা করছে ইন্ডিয়ান মার্কেট থেকে, এই সেলিংটা করার রিজনটা হচ্ছে তারা কিন্তু অন্য কোনো জায়গায় কোথাও না কোথাও ইনভেস্ট করছে, কমোডিটি ইনভেস্ট করছে, গোল্ডে ইনভেস্ট করছে, সেফ হ্যান্ড ইনভেস্ট করছে। তো দেখুন, রীতিমতন ইলেকশন টাইম আছে। ইলেকশন টাইমে কি হয়, ইলেকশন টাইমে ভোটের একটা ভোটিংয়ের অ্যানালাইজ হয়, যে কে কত পার্সেন্ট ভোট পেতে পারে না পেতে পারে। এই সেন্টিমেন্টগুলো কিন্তু মার্কেটের মধ্যে অনেক কাজে লাগে। এই সেন্টিমেন্টগুলো কিন্তু মার্কেট ক্যারি ফরওয়ার্ড করে। এই সেন্টিমেন্ট, ধরুন আজকে এখানে ভোট, কালকে ওখানে ভোট, পরশু এখানে ভোট, এরকম 7 দফায় দফায় ভোট হবে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো দেখুন, যখন এই ভোটের একটা সেন্টিমেন্ট, যখন একটা জায়গা থেকে যে আমাদের যেটা গভর্নমেন্ট এখন রানিং চলছে, সেই গভর্নমেন্টের যদি একটা এটা অনেক সময় এরকম হয়, ইচ্ছাকৃত একটা নিউজ মার্কেটের মধ্যে একটা ফ্লো করে দেওয়া হয়, যেহেতু মার্কেট ওভারবোট জোন আছে, মার্কেটকে যে কোনো কারণবশত নিচের দিকে নামাতে হবে, না হলে যারা নতুন ইনভেস্টার আছে, নতুন ইনভেস্টার খুঁজে পাওয়া যাবে না, যারা মার্কেটে নতুন নামতে চাইছে, সেই ইনভেস্টমেন্টটা যদি না আসে মার্কেটে, তারও একটা রিজন হতে পারে। দেখুন, সঠিক রিজন কোনো অ্যানালাইজার বলতে পারে না, মার্কেট নিজের রিদিমেই চলে। মার্কেট চালায় যারা, তারা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করেই চলে। তো আজ পর্যন্ত আমি স্টকের বিষয়ে বলছি না, মার্কেট, আমি তো আজ পর্যন্ত এটা জানিনি যে ইকুইটি কোনো দিন উঠে যাবে কিংবা কোনো দিন বন্ধ হয়ে যাবে। ইকুইটি মার্কেট চালু ছিল, চালু থাকবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখুন, কন্টিনিউ 2021 থেকে এফআই কিন্তু সেলিং মুডেই রয়েছে। 2019-এ 92,729 কোটি সেলিং আছে। 2022-এ যদি দেখি 2,78,429 কোটি সেলিং আছে। আর 2023-এ যদি দেখি 16,510 কোটি সেলিং আছে। ইভেন 2024-এর রানিং অবস্থায় 1
1,07,176 কোটি সেলিং অলরেডি এফআই কিন্তু করে দিয়েছে মার্কেটে। এই সেলিং আরও বাড়তে পারে, না বাড়তে পারার কিছুই নেই। এই সেলিং বাড়লে মার্কেট কিন্তু আরও নিচে নামতে পারে। মান্থলি যদি আমি দেখি, এখনও পর্যন্ত মে মাসের আগের সপ্তাহ ট্যালি অনুযায়ী, মানে আগামী সপ্তাহ ট্যালি অনুযায়ী, দেখুন এইগুলো আসে আমাদের কাছে, সাপ্তাহিক আসে, মান্থলি আসে, ঠিক আছে। তো আগের সপ্তাহ মে মাসের 2024-এর 22,858 কোটি টাকা সেলিং অলরেডি করে রেখেছে। এপ্রিলে ছিল 35,692 কোটি টাকা, মার্চে 3,314 কোটি টাকার বাইং ছিল, ফেব্রুয়ারিতে 2024-এর ফেব্রুয়ারিতে 15,962 কোটি টাকা সেলিং ছিল, জানুয়ারিতে 35,977 কোটি টাকা সেলিং ছিল। তো জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যেখানে মার্চটাকে বাদ দিলাম, মার্চে একটা বাইং আছে, ছোট বাইং 3,314 কোটি। তো জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে এই চারটে মিলিয়ে এখনো পর্যন্ত এফআই 1,07,176 কোটি টাকার সেলিং অলরেডি করে ফেলেছে মার্কেটে। সরি। তো দেখুন ডেলি তো এফআই সেলিং করছেই। 9 তারিখ কালকেও এফআই এর সেলিং ছিল 6,994 কোটি, 8 তারিখে 6,669 কোটি, 7 তারিখে 3,668 কোটি, 6 তারিখে 2,168 কোটি, 3 তারিখে 2,391 কোটি, 2 তারিখে 964 কোটি। তো এই মাসে স্টার্টিংয়েই এফআই সেলিং মুডেই রয়েছে যাকে বলা যায়। তো যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে আজকেও দেখবেন যে 2,117 কোটির সেলিং এফআই কিন্তু করেছে। আর এদিকে যদি দেখেন যে আপনি অপশনে সেলিং করা আছে, ইন্ডেক্স ফিউচারে সেলিং করা আছে, ইভেন স্টক অপশনেও সেলিং করা আছে। শুধু একটা জায়গায় স্টক ফিউচারে বাই করে রেখেছে। স্টক ফিউচার তো নর্মালি এরা বাই করে শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য, আজকে কিনবে তো কালকে বিক্রি করে দেবে, এরকম ধরনের। মার্কেট ওপেন হলে প্রফিট একদম মানে ওপরে যাবে, ওখান থেকে আবার সেল করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো সিচুয়েশন যেরকম আসছে মার্কেটের, তো অনেক রিটেল ইনভেস্টর কিন্তু এখানে ঘাবড়ে যাবে এবং মার্কেট থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করবে, অনেকটা লস বুক করে এক্সিট নেওয়ার চেষ্টা করবে। তো দেখুন ভারতীয় বাজার অতখানি কমজোর হয়নি এখনো পর্যন্ত। আজকের পরিসংখ্যান অনুযায়ী একটা নিউজের মধ্যে আমি দেখলাম যে ইন্ডিয়ান মার্কেটে ইকুইটিতে অলরেডি 25 কোটি মানুষ, মানে রিটেল ইনভেস্টারের কথা বলছি, 160-65 কোটির আবাদী দেশ আমাদের, তার মধ্যে 25 থেকে 30 কোটি মানুষ এখন ইনভেস্টমেন্টের মধ্যে এসছে। তো বিগত বছর থেকে আমাদের কিন্তু মানে ধীরে ধীরে ইনভেস্টার কিন্তু বাড়ছে। তো আপনি একটা জিনিস খেয়াল করুন, ডিআই এর বাইং কিন্তু কন্টিনিউ আছে। আমরা যদি এখানে এফআই তো বলে দিলাম, এবার ডিআই এর বাইং এর কথা যদি বলি, যদি ডেলি বাইং এর কথা বলি, এই মাসের মে মাসেরটা, তো 2রা মে 1,352 কোটি টাকা, 3রা মে 690 কোটি টাকা, 6th মে 781 কোটি টাকা, 7th মে 2,304 কোটি, 8 মে 5,928 কোটি এবং 9th মে 5,642 কোটি এবং 10th মে 2,709 কোটি টাকার বাইং কিন্তু ডিআই করছে। ডিআই বাইং করতে ছাড়ছে না, তার সাথে ডিআই শুধু একা নয়, রিটেল ইনভেস্টারও বাইং করতে ছাড়ছে না। তো আমাদের মনের মধ্যে সংখ্যা এটাই, যদি এখান থেকে এফআই বেরোতে থাকে ভারতবর্ষের ইনভেস্টমেন্টের, হ্যাঁ মানছি এফআই এর ইনভেস্টমেন্টের ওপরে একটা ভারতীয় বাজারের ওপর অনেক ভ্যালু রাখে, ভারতীয় বাজারকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, ওপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এফআই যদি কন্টিনিউ, দেখুন কন্টিনিউ এফআই বেরিয়েছে, যার কারণে আমি আপনাকে ইয়ারলি প্যাসেজটা বললাম যে ইয়ারলি কত এফআই সেলিং করেছে, কিন্তু তার তুলনায় ডিআই কিন্তু বাইং করে গেছে। আর মার্কেট দেখুন আমাদের এতদিন, মার্কেট তো এতদিন ঠিকই ছিল, এই রিসেন্টলি আর কি এক সপ্তাহ, মানে এই সপ্তাহটায়, চলতি সপ্তাহে মার্কেট এতখানি 3%, 3.5%-এর মতন নিচে এসেছিল, সেখানে আজকে হয়তো হালকা একটু ওপরে এসছে, 100 পয়েন্টের মতন ওপরে গেছে নিফটি। তো ঘটনা হচ্ছে যে আমাদের ভারতীয় মার্কেটে ডিআইকে যদি মান্থলি বেসে দেখেন
তাহলে জানুয়ারি থেকে যদি দেখেন, জানুয়ারিতে 26,743 কোটি টাকার বাইং করেছে ডিআই, ফেব্রুয়ারিতে 25,379 কোটি টাকার বাইং করেছে, মার্চে 56,311 কোটি টাকার বাইং করেছে, এপ্রিলে 44,186 কোটি টাকার বাইং, এবং মে মাসের চলতি মাসেতে 16,700 কোটি টাকার বাইং, তার সাথে আজকের বাইংটা অ্যাড হবে, মানে ধরে নিন 17, 18, 19,000 কোটি টাকার বাইং আজ অবধি করেছে কিন্তু ডিআই। তো ইয়ারলি যদি বেস করে দেখি, 2024-এ ডিআই এখনো পর্যন্ত বাইং করেছে 2024-এ, যেখানে এফআই 1,07,176 কোটি টাকা সেলিং করেছে, সেখানে ডিআই 1,69,300 কোটি 320 কোটি টাকার বাইং করে রেখেছে কিন্তু ডিআই। মানে এটা কোনো ইয়ের ব্যাপার নয়, মামুলি ব্যাপার নয় মার্কেটের কাছে। 2023-এ যদি দেখি আমরা, 2023-এ 1,84,650 কোটি টাকার ডিআই বাইং করেছে। 2022-এ যদি দেখি 2,76,698 কোটি টাকার বাইং করেছে ডিআই। আর 2021-এ যদি দেখি 94,574 কোটি টাকার ডিআই বাইং করেছে, অনলি বাইং। তো দেখুন, ভারতবর্ষের মার্কেট কে বলে যে এফআই ছাড়া চলে না, এফআই যদি মার্কেটে থাকে তবেই মার্কেট মানে ওপরে উঠবে, মার্কেট নিচে মানে না হলে এফআই না হলে নিচেই নেমে যাবে মার্কেট। ভারতবর্ষের ওপরে আমি অন্তত নিজে মনে করি যে আমি আমার নিজের দেশের ওপরে ভরসা করি, আমি আমার নিজের দেশের ওপরে ইনভেস্ট করি। তো দেখুন, আজকে মার্কেটে এরা সেলিং করছে ঠিকই, মার্কেট নিচে নামছে, কিছু হয়তো ডিআইও প্রফিট বুকিং করছে, কিছু দেখুন এই জিনিসগুলো, এই প্যানিক সিচুয়েশনগুলো যারা করে তারা হচ্ছে অপশন বায়ার, অপশন সেলার যারা থাকে না, তারা এই প্যানিক সিচুয়েশনগুলো ক্রিয়েট করে মার্কেট থেকে রিটেলকে বার করার জন্য। দেখুন, অপশন জিনিসটা হচ্ছে কাদের পয়সায় আসে, অপশনে কোনো আলাদাভাবে পয়সা আসে না, এর পকেট থেকে ওর পকেটে, ওর পকেট থেকে ওর পকেটে, ওর পকেট থেকে। আজকে কেউ লস করলো তো কালকে কেউ প্রফিট করছে, কালকে কেউ প্রফিট করছে তো কালকে কেউ লস করছে। অপশনের স্ট্র্যাটেজি কিন্তু এরকমই। কিন্তু আপনি যদি ইকুইটির ওপরে ইনভেস্ট করেন, ভালো কোম্পানির ওপরে ইনভেস্ট করেন, এখানে অনেকগুলো ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, মাইক্রো ক্যাপ আছে, ইটিএফ আছে, আপনি গোল্ডের বন্ড আছে, বিভিন্ন রকম জায়গা আছে, সেখানে যদি ইনভেস্ট করেন, ভারতবর্ষের ওপরে ইনভেস্ট করাটা খুবই জরুরি, ভারতবর্ষের দেশের ওপরে ইনভেস্ট করাটা এখানে জরুরি আছে। তো আমার মোরাল অফ দ্য স্টোরি ব্যাপার হচ্ছে, মার্কেট যে এখন নিচের দিকে নামছে, হয়তো চলতি আসছে যেই সপ্তাহটা আসবে সেখানেও মার্কেট আরও ডাউন হতে পারে, ইলেকশন টাইম আছে, মার্কেট যেই ওভারবোট জোনে ছিল সেখান থেকে মার্কেটকে হালকা নিচের দিকে আসবে। দেখুন, অপরচুনিটি যারা বসে রয়েছে টাকা নিয়ে, তাদেরকেও অপরচুনিটি দিতে হবে, না হলে টাকা মার্কেটে যদি না আসে আপনিও প্রফিট পাবেন না, আমিও প্রফিট পাবো না, কারণ এই টাকা নিয়েই কিন্তু কোম্পানিরা ব্যবসা করে। তো ইলেকশন সিচুয়েশন যেগুলো থাকে, ইলেকশন সিচুয়েশনগুলো এরকমই থাকে, খুব ট্রিকি সিচুয়েশন থাকে, যে মার্কেটের উপরে অনেকে ভরসা হারিয়ে ফেলে লস বুক করে কিংবা প্রফিট বুক করে, যারা লং টার্মের পোর্টফোলিও হোল্ড করে যে না সরকার হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই জন্য 50% প্রফিট বুক করে নিই কিংবা পুরো প্রফিট বুক করে নিই, ইলেকশানের পরে সেই জায়গাতে আবার আমরা এন্ট্রি করব। সরকার যদি চেঞ্জ হয় সেরকম একটা সেন্টিমেন্টও থাকে যে সরকার যদি চেঞ্জ হয় তাহলে মার্কেট আরও নিচে নামতে পারে, আমাদের পোর্টফোলিও যেটা প্রফিটটা আছে সেই প্রফিটটা হয়তো চলে গিয়ে জিরো হয়ে যেতে পারে, আমার পোর্টফোলিও যেরকম ছিল আমার ইনভেস্টমেন্ট হয়তো ইনভেস্টমেন্টই থেকে যেতে পারে, যেটা প্রফিট ছিল প্রফিটটা চলে যেতে পারে। এই সেন্টিমেন্টগুলো অনেক রিটেলের মধ্যে, আমারও মধ্যে কাজ করে, যে এখন আমি মালটা বেচে দিই, আবার ইলেকশনটা শেষ হবে কিংবা ইলেকশন মিটবে, যখন মার্কেট আবার ওপরে উঠতে শুরু করবে, মার্কেট কতখানি ডিপে যাবে, সেই ডিপে গিয়ে আমি বাটনে গিয়ে আবার বাইং করব, আর ওপরে গেলে টপে গেলে আবার আমি সেলিং করব। এই কনসেপ্টটা কিন্তু রিটেলের মধ্যেও থাকে, শুধুমাত্র ডিআই আর এফআই এর মধ্যেই এই কনসেপ্ট থাকে না। তো দেখুন, বাজার 2020-তে যদি দেখেন, 2020-তে যেই টাইমে কোভিডের টাইমে বাজার যেরকমভাবে নিচে নেমে এসেছিল, যেরকম সেন্টিমেন্টে বাজার নিচে নেমে এসেছিল, তো সেখান থেকে বাজার রিকভার দিতেও কিন্তু বেশি টাইম নেয়নি। যারা ওই টাইমে যারা ইনভেস্ট করেছেন, যারা মানে ধৈর্য ধরে ইনভেস্ট করে রেখেছেন সেই টাইমে, কোভিডের টাইমে, তারা অলরেডি তারা প্রফিটেই আছেন এখনও পর্যন্ত। তাদের পোর্টফোলিও যদি দেখেন, যদি কারোর কোনো ব্যক্তির কাছে সেই পোর্টফোলিও যদি থেকে থাকে তাহলে দেখবেন এখনও পর্যন্ত সে গ্রিনেই আছে। যারা টাটা মোটরসকে 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 120 টাকায় কিনে এসছে,
আজকে সেই টাটা মোটরসই আপনার 1000 টাকায় ট্রেড করছে, তাহলে সে কত পার্সেন্ট কারেকশান দেবে টাটা মোটরস? আজকে তো রেজাল্ট ভালো করেছে টাটা মোটরস, জেবিএম অটো, এগুলো রেজাল্ট ভালো করেছে, কিন্তু ঘটনা হচ্ছে কারেকশান যদি দেয় মার্কেট, ধরুন কারেকশান মার্কেট আরও 6%, 6.5%-এর মতন কারেকশান দিল, তো টাটা মোটরস কত কারেকশান দিতে পারে? দিলে হার্ডলি 10% দেবে, 20% দেবে, কিন্তু সে অলরেডি মানে 1000%-এর মতন প্রফিট নিয়ে সে বসে রয়েছে 2020 থেকে আজকে 4 বছরের মধ্যে 2024। তো আপনি একটা জিনিস চিন্তা করুন, ইকুইটিতে ইনভেস্ট করার মজা কিন্তু এটাই, ইনভেস্টেড থাকার মজা এটাই। আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, আপনি এইটুকুনি বলবো যে প্রত্যেকটা ডিপে আমাদের কাছে বাইংয়ের অপরচুনিটি আসছে, প্রত্যেকটা ডিপে আমাদের বাইং করা উচিত, প্রত্যেকটা ডিপে আমাদের কেনা উচিত, এবং ইনভেস্ট করলে সঠিক জায়গাতে ইনভেস্ট করুন। অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য আমি একটা কথা বলবো, অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালোভাবে জেনে নিয়ে সেখানে ইনভেস্ট করবেন। কোন ক্যাপে কোম্পানি আছে, লার্জ ক্যাপে আছে না মিড ক্যাপে আছে না স্মল ক্যাপে আছে, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে সেইখানে ইনভেস্ট করুন। ইনভেস্টেড থাকুন, ইন্ডিয়াতে ইনভেস্টেড থাকুন, ইন্ডিয়ার ভেতরে ইনভেস্টেড থাকুন, দেশের ভেতরে ইনভেস্টেড থাকুন। তো এটাই আমি বলতে চাইছি, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। মার্কেটে এরকম সিচুয়েশান আসে, অনেকবার এসছে এরকম সিচুয়েশান। যারা যারা পুরনো লোক আছে তাদের সাথে যদি কোনো সময় আলোচনা করেন কিংবা তাদের সাথে যদি কোনো সময় বসেন, তাহলে তারাও বলবে আপনাকে, হ্যাঁ মার্কেট এরকমই চলে। মার্কেটের কিন্তু নিয়মই এরকম যে ওপরে যাবে তো নিচেও আসবে। তো সর্বক্ষণ যে ওপরেই যেতে হবে মার্কেটের এমন কোনো কথা নেই, মার্কেট নিচে আসতেও হবে। মার্কেট নিচে না এলে নতুন ইনভেস্টর পাবে না, মার্কেট নিচে না এলে নতুন ফান্ড পাবে না, নতুন পয়সা পাবে না। দেখুন, পয়সার লিকুইডিটি বাড়াতে গেলে মার্কেটকে মাঝে মাঝে নিচে আসতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাঝে মাঝে কোনো স্টক, ভালো কোম্পানির স্টক অনেকটা উঁচুতে চলে গেলে স্প্লিট করে, কিন্তু আমি খুব আশায় বসে রয়েছি এমআরএফ কবে স্প্লিট করবে কিংবা সেরকম কোনো কিছু করবে, কিন্তু আদৌ হবে কিনা জানি না। কিন্তু অনেক স্টক আছে এরকম স্প্লিট করে, কারণ কি, তারা ক্যাশ ফ্লোটা বাড়াবার চেষ্টা করে। দেখুন, স্প্লিট করলে দাম কমে আসে, দাম কমে এলে রিটেলারের আগ্রহ বাড়ে, দাম যদি একটু কমে পায় তাহলে রিটেল আগ্রহ বাড়বে যে হ্যাঁ আমি আবার কিনতে পারি। তো এই ধরনেরই কনসেপ্ট মার্কেট কিন্তু হয়ে আসছে। যদি আপনি এনএসসি পোর্টালে যদি দেখেন, এফআইডিআই এর ডাটা, ইয়ারলি ডাটাও পেয়ে যাবেন, মান্থলি ডাটাও পেয়ে যাবেন, উইকলি ডাটাও পেয়ে যাবেন। তো আপনি দেখবেন যে ডিআই মানে ইয়ারলি কিভাবে বাইং করে যাচ্ছে, ডিআই কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের মার্কেটকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে একটা সময় এমন হবে ভারতবর্ষের মধ্যে যে এফআইকে ছাড়াও কিন্তু আমরা স্টেবল থাকবো মার্কেটে। তো ইলেকশন সিচুয়েশানগুলো এরকমই ধরনের হয়, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। যে যেখানে ইনভেস্টেড আছেন, বাইং অপরচুনিটি পাচ্ছেন, তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন। আরও ভালো সুবিধা হবে আপনাদের, যখন পোর্টফোলিও রিকভার দেবে তখন সবাই প্রফিটেই থাকবে আশা করা যায়। কেন দেখুন, মার্কেট সরকার যেই আসুক না কেন, মার্কেট কিন্তু নিজের রিদিমে চলে। হ্যাঁ, সরকার চেঞ্জ হলে পলিসি চেঞ্জ হবে, মার্কেট আরেকটু কারেকশান দেবে, এছাড়া আর কিছু নয়। ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আপনার পয়সা যে হ্যাঁ সঠিক জায়গায় সঠিক কোম্পানির মধ্যে যদি ইনভেস্টেড থাকেন, আপনার পয়সা কিন্তু জিরো হয়ে যাওয়ার মতন সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই যেই কোম্পানিতে ইনভেস্ট করছেন কিংবা যেই কোম্পানিতে ইনভেস্টেড আছেন, সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন। আর এই সময়টাতে বেশিরভাগই দেখা যাচ্ছে যে স্মল ক্যাপ মিড ক্যাপকে অ্যাভয়েড করে লার্জ ক্যাপের দিকে বেশি মানে ইনভেস্ট আসছে। তো লার্জ ক্যাপটাকে সেফ জোন বলে মানা হচ্ছে এবং গোল্ড সেফ জোন বলে মানা হচ্ছে, যার কারণে গোল্ডের দাম বাড়ছে। এফআই কিন্তু কোথাও না কোথাও ইনভেস্ট করছে, তো রীতিমতন তারা গোল্ডে শিফট হচ্ছে সেফ হ্যান্ড ইনভেস্ট করে। সেখানে দেখুন, গোল্ড নেওয়া মানে একটা সেফ হ্যান্ড ইনভেস্টমেন্ট। তো এই সব বিষয়গুলো আপনাদের অনেক কিছু মাথায় রাখতে হবে মার্কেটের মধ্যে থাকতে গেলে। প্যানিক সিচুয়েশান এলে যে আপনাকেও প্যানিকের মধ্যে চলে যেতে হবে এমন কোনো কথা নেই। মার্কেট নিচেও নামবে, মার্কেট আবার রিকভারও দেবে। আপনি কোভিডের সিচুয়েশান যদি দেখেন, তো মার্কেট রিকভার দিতে বেশি দিন টাইম নেয়নি, 5-6 মাস টাইম নিয়েছে, তার মধ্যে মার্কেট রিকভার দিয়ে দিচ্ছে। আর এটা তো সামান্য মাত্র ইলেকশন, এই মার্কেট রিকভার নিতে বেশি টাইম লাগবে না। যদি আমার একটা ক্যালকুলেশন আছে, যেমন 20,000 অবধি মার্কেট যেতে পারে,
তো 20,000 যদিও মার্কেট যায়, তো 20,000এও তো আপনাদের আমাদের কাছেও তো একটা বাইং অপরচুনিটি আসবে। এখানে এটা কোনো মানে বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, এটা একটা নর্মাল ব্যাপার। আমি বিগত 3-4 বছর ধরে যা দেখে আসছি মার্কেটের মধ্যে, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেটের রিদিম কিন্তু এরকমই, মার্কেট মানে নিজের ছন্দে চলে। আর মার্কেট দেখুন, মার্কেট ওভারবোট জোন হয়ে গেলে ওভারসোল্ড জোনেও আসাটা খুবই জরুরি, না হলে নতুন ইনভেস্টার পাবে কোত্থেকে? আর নতুন ইনভেস্টার না এলে মার্কেট এগোতে পারবে না। তো যেই জায়গাটায় গ্যাপটা রেখে গেছে, সেই গ্যাপটা যত তাড়াতাড়ি ফিল আপ করে দেবে, তত আমাদের জন্য খুব ভালো, মার্কেটের জন্য খুব ভালো। ওই গ্যাপটা ফিল আপ করলে কিন্তু মার্কেট আবার উপর দিকেই যাবে। এখানে আমি কোনো পার্টিগত বিষয়ে কথা বলছি না। সরকার যেই আসুক না কেন, তার পলিসি চেঞ্জ করলেও সেন্টিমেন্ট কিন্তু বেশি দিনের জন্য খারাপ থাকে না। আপনি একটা জিনিস দেখবেন, কোনো স্টকের যদি কোনো ব্যাড নিউজ আছে, সেন্টিমেন্ট কত দিনের জন্য খারাপ থাকে? হার্ডলি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, তারপর কিন্তু আবার সে তার নিজের রিদিম ফিরে পায়। তো এটাই আমি বলবো যে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট থাকুন, ইন্ডিয়ার উপরে ইনভেস্টেড থাকুন। ভারতবর্ষকে মানে এতখানি ভরসা করা যায় এখন বাজারে যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষ একটা জায়গায় পৌঁছবে। ধন্যবাদ।